আমি অরুণ কুমার বিশ্বাস, ডিটেকটিভ ফিকশন রাইটার। আপনাদের সবাইকে স্বাগত জানাই ব্যাংক অফ নিবেদিত বই ভালোবাসি তোমার অনুষ্ঠানে। আমরা এই অনুষ্ঠানে লেখক, পাঠক, প্রকাশক এবং নন্দিত দর্শকদের সঙ্গে কথা বলি যারা কিনা বইয়ের মূল্য বোঝেন। বইকে উপযোগ্য করেই আমাদের এই আয়োজন। আমাদের আজকের আড্ডার মধ্যমণি মোহাম্মদ রেজাউল করিম, কথা সাহিত্যিক। কেমন আছেন আপনি? জি, ভালো আছি। আমি শুরুতেই কথা বলতে চাই আপনার শিশু এবং কিশোর সাহিত্য। আমি দেখছিলাম আপনার লিস্ট অফ পাবলিকেশনস, সেখানে আমি দেখলাম যে শিশুদের জন্য লিখেছেন, কিশোরদের জন্য লিখছেন। এই জায়গাটায় আমি একটু টাচ করতে চাই। বলবেন আপনার অভিজ্ঞতা, লেখালেখি আন পাঠক। শিশু কিশোরদের জন্য লেখাটা অনেকটাই অনুরোধিত হয়ে, আমি তো মেনলি ছোট গল্প এবং উপন্যাস লিখি, কিন্তু পাবলিশারের অনুরোধে শিশু গল্পর লেখা লিখে আমি পেপারে দিই। যখন ছাপা হয় তখন আমি বুঝতে পারি যে না, তাহলে এটা কন্টিনিউ করা যায়। কেননা এটা কোয়ালিটি ফুলফিল না করলে তো এটা ছাপতো না তারা, কেননা তারা আমাকে চেনে না একদম। তো এরপরে আমি 10টা গল্প লিখে দিলাম এবং 10টা গল্পের এটা হাইল্যান্ড দ্বীপের রাজকন্যা, এটা আর তারপরে আর অন্য একটা প্রকাশনী এটা দেখে পরের বছরের জন্য চেয়েছিল বটেশ্বর, তারা খোকা খকুর গল্প নাম দিয়ে আরও 10টা গল্পের বই করলো। এখানে শিশু গল্পের প্রসঙ্গে আমি বলবো, শিশু গল্পের সম্পাদক, আমার শিশু গল্পের সম্পাদক হচ্ছে শিশুরা। ওকে, আমি সবাইকেই বলি যে ভাই, আপনার শিশু গল্পটা লিখে আপনি একজন শিশুকেই পড়তে দেন, দেখেন সে বুঝেছে কিনা এবং হেসে উঠেছে কিনা, সে চিন্তা করছে কিনা, এবং কোনো শব্দ তার কাছে মনে হয়েছে কিনা যে এটা এটার মানে আমি জানি না। যদি সে বলে থাকে তাহলে আপনি সেই শব্দটা সহজ করে দেন, এবং কোনো ঘটনা যদি না বুঝে থাকে তাহলে সেই ঘটনাটা আপনি সহজ করে দেন। হ্যাঁ, আর সেই থেকেই আমাকে আরেকজন বাংলাদেশের নামকরা লেখক, উনি আমাকে বললেন যে শিশু কিশোরদের নিয়ে লিখেন। কিশোরদের নিয়ে লেখা একেবারেই হচ্ছে না, কিশোরদের নিয়ে যেগুলো হচ্ছে সেগুলো থ্রিলার বা ডিটেকটিভ, এগুলো কিন্তু মৌলিক গল্প হচ্ছে না। আর এই কিশোররা যদি আপনার বই এখন পড়ে আপনাকে মনে রাখে, তাহলে সে কিন্তু বড় হয়ে আপনার উপন্যাসও পড়বে না। এখানে একটা প্রশ্ন, আপনি একটু আগে বলেছেন কথা প্রসঙ্গে যে কিশোরদের জন্য থ্রিলার, ডিটেকটিভ মৌলিক কিছু হচ্ছে। মৌলিক বলতে আপনি কি বোঝাচ্ছেন এখানে? আচ্ছা, মৌলিক বলতে সাধারণ গল্প আর কি। না, মৌলিক মানে যেটি অনুদিত নয়, বা যেটি কোনো লেখকের নিজস্ব মস্তিষ্কজাত, সেই ধরনের গল্প এখন কম লেখা হচ্ছে। তো তখন আমি একটা লিখলাম, লিখে পুঁথিনিলয়ে দিলাম। আমি পুঁথিনিলয় কাউকে চিনতাম না, পুঁথিনিলয় ওরা ছাপলো। এটাতে আমি উৎসাহিত হয়ে, আমার যুদ্ধের সময় 1971 সালে স্বাধীনতা যুদ্ধের সময় আমার বয়স ছিল 9-10, সুতরাং আমার সবই মনে আছে। তো এইটা আমি শামীমের 71 নাম দিয়ে আমার ওই স্মৃতি কথা লিখলাম। এই হিসাবে শিশুদের 2টা বই আর কিশোরদের 2টা বই আছে, কিন্তু এরপরে আর কন্টিনিউ হয়নি। কিন্তু আপনি দেখলাম ভূতের বই লিখেছেন। এই জায়গাটা ভূত না, এটা আসলে নামটা ওরকম করে ফেলেছে ওনারা আমার অনুমতি নিয়েই। সেটা হচ্ছে যে ভূত না, আসলে ঈদের সময় সব ভাই বোন বাসায় গেছে এবং সেখানে কোনো এক ভাই বলছে যে রাত্রেবেলায় আমাদের দাদা বাড়িতে কিন্তু ভূত আসে। তো সবাই গল্প করতে করতে ইলেকট্রিসিটি চলে গেছে, তখন জানলা বাতাসে নড়ছে, জানলার দিকে বাইরের দিকে তাকায় দেখে যে একটা বিশাল লম্বা মানুষ, কিন্তু তারা সবাই ভয় পেয়ে গেছে, সব ছোট ছোট ভাই বোন। পরে কি দেখা গেল ওই ওদের মধ্যে যে বড়, সে আর কি ওই পায়ে বাঁশ লাগায় এক ধরনের রণপা, হ্যাঁ, সেইটা পরে পুরো সাদা কাপড়ে নিজেকে আবৃত করে মাঠে ঘুরে বেড়াচ্ছে। সেটা আর্টিফিশিয়াল ভূত। এই তখন ছোট ভাইরাদের মধ্যে, ওদের মধ্যে আবার যে একটু বড় ছিল, সে বলছে যে চল সবাই মিলে
যায় যখন লাঠি নিয়ে বেড়েছে ও তো তখন কাপড় খুলে ফেলেছে। তবে এরকম ঘটনা কিন্তু আমরা মানে শহরেও দেখি যে হয়তো একটা কোলবালিশ, লম্বা একটা কোলবালিশ কেউ শুকোতে দিয়েছে বারান্দায়, ওইটা তো একটু ঘাটটা ঝুলে পড়েছে, উল্টো দিকে ওরা মনে করছে কেউ সুসাইড করেছে, এরকম ঘটনা ঘটে। গ্রামে আমরা যেটা ভয় পেতাম যে আপনার কলা গাছের যে একটা ডগা এরকম মাথা নিচু করে বসছে, আমরা বলতাম ওই যে বউ একজন। কিন্তু আমার ওই যে একটা কথা বলে শেষ করি, সেটা হচ্ছে যে শিশু বইয়ের যে 20টা গল্পের 2টা বই, কোনো বইয়েই এই ভূত, দৈত্য, দানব এগুলো নাই। মানে আপনি এগুলো প্রতিটা গল্পই হচ্ছে এড়িয়ে গেছে নাকি ওই ভূতের বিষয়গুলো? বাচ্চাদের সাথে প্রকৃতি, একটা গল্প, একটা বই হচ্ছে টোটালি বাচ্চাদের সাথে প্রকৃতির ভালোবাসা এবং সম্পর্ক, বুঝছি। আর একটা বই হচ্ছে বাচ্চাদের সাথে প্রাণীর ভালোবাসা এবং সম্পর্ক নিয়ে 10টা গল্প। এই ভূত প্রেত দৈত্যের বই আমি আমার ছেলে মেয়েকেও কিনে পড়তে দিইনি, আমি লিখিও না। কিন্তু মজার ব্যাপার কি জানেন, এই ভূতের গল্পের বাজার আমি জানি যখন বয়স হয়ে যায় তখন তারা ভূতে শিফট করেন। বিশিষ্ট লেখক কিন্তু শেষের দিকে হয়তো কিছু লিখছেন না, ভূতের বই লিখছেন। আমরা এবার আপনার ফোকলোর নিয়ে কথা বলতে চাই। এই ব্যাপারে আপনার অনেক জানাশোনা এবং অনেক সৃষ্টি। আমি সেভ দ্য হেরিটেজেস অফ বাংলাদেশ, এটার একটা কার্যকরী পরিষদের সদস্য। তা আমার প্রত্নতাত্ত্বিক 2টা বই আছে এবং এগুলো সরেজমিনে মাপামাপি করে এবং এর সাথে প্রত্নতাত্ত্বিক এবং আর্কিটেক্ট যারা ওনারাও জড়িত। তো সাহিত্য যেটা বললেন, লোক সাহিত্যের কোনো বই এখনো বের হয়নি। আমার অনেক বেশ কিছু লেখা আছে এবং যেমন সাম্প্রতিককালে যে 16শ শতাব্দীতে যে ময়মনসিংহ গীতিকাতে যে সমাজচিত্র ছিল, সেই সমাজচিত্র সাথে এখনকার সমাজচিত্রের তুলনা, এবং দেখা যায় যে 16শ শতাব্দী আর 21শ শতাব্দী 500 বছর পরেও কিন্তু সে ওইখানে যা লেখা হয়েছে যে বেদে দল ঘুরে বেড়াচ্ছে এবং বেদের সর্দারের মেয়ের সাথে জমিদারের, মানে ওই যে পৌরাণিক কিছুটা এখন আমরা বলি যে এই কাহিনীগুলো আগে যেটা ছিল সেটা এখনো ওই প্রেম বাবার বাধা দান, তারপরে বেদেদের জীবন ওইখানে যেভাবে বিবৃত হয়েছে, এই এখনকার এই আধুনিক যুগেও সেক্ষেত্রে দৃষ্টিভঙ্গি খুব একটা এগোয়নি। অনেক ক্ষেত্রে ঢাকা শহরকে দিয়ে সব কিছু তুলনা করা যাবে না। ঢাকা শহরে অনেক কিছু পাল্টে গেছে। দেখেন ঢাকায় যেটা হয়, এটা তো ধরেন একটা মেকি একটা কালচার তৈরি হয়, ঘেটো কালচার। এখানে সারা বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত এলাকা থেকে এসে তারা তাদের মতো করে নিজস্বতা এখানে ছড়াচ্ছে। এইটা অনেক ক্ষেত্রে মেল্টিং পট, মিশে যাচ্ছে, কোনো কোনো ক্ষেত্রে কালচারাল মোজাইক হিসেবে থেকে যাচ্ছে। হ্যাঁ, তারপরে আরেকটা প্রবন্ধ লিখেছি, সেটা হচ্ছে যে এই ময়মনসিংহ গীতিকাতে নারী চরিত্রের অবস্থা এবং অবস্থান, নারীদেরকে প্রবন্ধ, এগুলো সব প্রবন্ধ। কবি চন্দ্রাবতীকে নিয়ে একটা গল্প, প্রবন্ধ এবং গল্প দুটোই আছে। এটা ভারতেও প্রকাশিত হয়েছে, বাংলাদেশে ঈদ সংখ্যাতেও একটা আসবে। হ্যাঁ, এটা একটা ভালো একটা উদ্যোগ যে আপনার কিছু কিছু বিষয় আছে প্রবন্ধ হিসেবে আমরা অনেক সময় পাঠে উদ্যোগী হই না, কিন্তু যদি আপনি একটা গল্পের মোড়কে উপস্থাপন করেন তখন সেটা কিন্তু ইন্টারেস্টিং হচ্ছে। এই কবি চন্দ্রাবতীকে নিয়ে যখন প্রবন্ধ লিখলাম, বাংলার প্রথম নারী কবি, তখন তারপরে এটা যখন ইন্ডিয়ার একটা পত্রিকাতে ছাপা হলো, ওনারা বললেন যে দেখেন এটা কিন্তু আপনি গল্পও করতে পারেন। আমি গল্প করার পরে সিনেমা হতে পারে। আমি গল্প লেখার পরে এই একটা বাংলাদেশের একটা পত্রিকাতে দিয়েছি। তো ওনারা, আমি সম্পাদককে চিনি না, আমি ঘুমিয়েছিলাম, দুপুরবেলায় হঠাৎ দেখি যে ঘুমের মধ্যে 3বার ফোন এসছে, ফোন সাইলেন্ট করা ছিল। তা ওনার সাথে কথা বললাম, কথা বলার পরে উনি বলছেন যে ভাই আপনার এই গল্পটা আমরা এই সাপ্তাহিক সাহিত্যপাতে দিচ্ছি না, শব্দ সংখ্যা বেশি, এটা আমরা ঈদ সংখ্যায় দিতে চাই, আপনি যদি অনুমতি দেন। আমি বললাম দেন, আমি আপনাদেরকে দিয়েছি, ছাপলে ছাপবেন, না ছাপলে না ছাপবেন। আপনার সঙ্গে কথা বলে একটু একটা জায়গায় একটু আশ্চর্য হলাম যে বিভিন্ন পত্রপত্রিকার যারা সাহিত্য সম্পাদক তারা এভাবে লেখককে ফোন করে উৎসাহ যোগান, এটা কিন্তু বর্তমান সময়ে খুব একটা দেখা যায় না। উল্টোটা হয়, যোগাযোগের ভিত্তিতে এখন ছাপা হচ্ছে, সবাই খুব কম। এবং যিনি করেছেন উনি নিজেও একজন সাহিত্যিক, এই জন্য হয়তো সাহিত্য মূল্যটা এবং বয়স্ক। হ্যাঁ, সে কারণেই আমি মনে বলবো সে কারণে। এখন বরং আমরা যেটা দেখতে পাই, যোগাযোগের ভিত্তিতে হয়, অনেক সময় সাহিত্য পাতায় ছাপা হচ্ছে, এবং আসলে মানুষ যারা পাঠক তারা কিন্তু সাহিত্য পাতার প্রতি আগ্রহ হারিয়ে ফেলছে, এটা বলা যায়। তবে একটা যে গত বইমেলার পরে আমি ফেসবুকে আমার টাইমলাইনে
বইমেলা নিয়ে একটা ছোট্ট রিভিউ দিয়েছিলাম। তা একটা দৈনিক পত্রিকা থেকে বাংলাদেশে বেশ চলে আর কি। সাহিত্য সম্পাদক মেসেঞ্জারে ওনার সাথে আমি কানেক্টেড, আমার কিন্তু ওনার সাথে কোনোদিন কথা হয়েছিল না। তো উনি মেসেঞ্জারে বললেন যে এই লেখাটা উনি আমার ফোন চাইলেন, উনি বললেন যে ভাইয়া এইটা তো গুণে দেখলাম যে আমরা মাত্র 300 শব্দ, আপনি যদি 700 শব্দের মধ্যে আরেকটু বড় করে আরেকটু বিস্তৃত কলবরে লেখেন তাহলে আমরা ছাপতে পারি। বইমেলায় গিয়েছেন তো? জি। বইমেলা সম্বন্ধে কিছু বলুন, মেলার মাস। বইমেলা আমি তো ধরেন 1981 সালে ঢাকায় পড়তে এসেছি কুষ্টিয়া থেকে। তারপর থেকে প্রতি বছরই বইমেলা যাই। ঢাকার বাইরে 3টা জেলা যখন চাকরি করেছি তখনও সময় করে আসতেন, এক মাসে একবার হলে একদিন হলেও আসতাম। তো এবারের বইমেলায় দুবার যে এই সর্দি কাশি হওয়াতে আর আপাতত ক্ষান্ত দিয়েছি, যাব হয়তো আরেকবার। অনেকেই আশা করেছিলেন যে বইমেলায় এবার লোক সমাগম হবে কম, কিন্তু বইমেলা সম্পর্কে বলতে গেলে তো অনেক কিছু বলতে হয়। তো একটা কথাই বলবো যে মানুষের বইমেলার পরিসর অনেক বেড়েছে, মানুষের উপস্থিতি অনেক বেড়েছে, কিন্তু ক্রেতা খুবই কম। আমি আরেকজন লেখকের সাথে আমরা গেটে দাঁড়িয়ে থেকেছি 10 মিনিট, তা আমরা শুধু অবজার্ভ করেছি। এটা মনে হয়েছে যে 5% লোকের হাতে বই আছে। না, এটা ধরেন শুনেন, এটা কিন্তু এখনই যে তা না, আগেও এরকম 5%ই করতো, কিন্তু সেই হিসেবে এখন বাড়া উচিত, কারণ আমাদের জনসংখ্যা বেড়েছে। এখন 5% কিন্তু সংখ্যার হিসেবে বেশি। হ্যাঁ, আর আমি যে আমার উপন্যাসটা বেড়েছে সীমান্তের, এবারে বেরিয়েছে 2 পারে। হ্যাঁ, আমার মোট 5টা উপন্যাস আছে। ওকে, তার মধ্যে 3টাই হচ্ছে ইতিহাসের উপকরণ ভিত্তিক। ওকে, তো এটা হচ্ছে বঙ্গভঙ্গকে নিয়ে কেন্দ্র করে এই উপন্যাসটা, এটা অনুপ্রাণন প্রকাশনী থেকে বের হয়েছে। তো ওখানে যা দেখলাম যে এইটা যেভাবে এটার ভূমিকা লিখে দিয়েছে কলকাতার প্রবীণ লেখক সৌমিত্র দস্তিদার। উনি, আপনি কি বইয়ের সাড়া পেয়ে কি আশাব্যঞ্জক সাড়া বোধ করছেন? বইটা যখন 2-3 মাস আগের থেকে আমি এটা সম্পর্কে লিখেছি ফেসবুকে, তখন যে মানুষের মধ্যে যে সাড়া পেয়েছি, এবং মেলায় কি বাস্তবে কি দেখছেন, এবং প্রবীণ মানুষ যারা, তারা যেরকম সাড়া দেখিয়েছেন যে এটা খুব বেশি, সেটা বাস্তবে দেখেন নাই। বাস্তবে সেটা ওকে, এটা হতাশ হওয়া যাবে না, এরকমই আসলে ফেসবুক ফেক না। যেমন ধরেন আমার 71-এর সাবিহা, এটা 3 বছর আগে লেখা, কিন্তু এখনো তো বিক্রি হচ্ছে। বাহ, ঠিক আছে, আমরা আসলে আমাদের আজকের অনুষ্ঠানে এখানে শেষ পর্যায়ে চলে এসেছি। ধন্যবাদ দাদা, আপনাকে আমাদের সঙ্গে পেয়ে আমরা কৃতার্থ বোধ করছি। আশা করছি আবারও কথা হবে। প্রিয় দর্শক, আমাদের এই পর্বে এখানে ইতি টানতে হচ্ছে। আমরা নতুন কোনো পর্বে নতুন অতিথির সঙ্গে আবার মিলিত হব। সে নাগাদ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই বইয়ের সঙ্গে থাকুন।